আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় বাস্তব সংখ্যা। এর মধ্যে আছে স্বাভাবিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, দশমিক ভগ্নাংশ সংখ্যা, বাস্তব সংখ্যা, ধনাত্মক, ঋণাত্মক, অঋণাত্মক সংখ্যা। আমরা আজকে এগুলি আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমাদের আলোচ্য বিষয় যেটা দেওয়া আছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? স্বাভাবিক সংখ্যা হলো 1, 2, 3, 4 এই সমস্ত সংখ্যার বলা স্বাভাবিক সংখ্যা। এই সংখ্যাটা মনোভাবে দেই যে শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। এটা আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি। স্বাভাবিক সংখ্যা এটাকে ইংরেজিতে বলে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার সংখ্যাটা হলো শূন্য সহ শূন্য অপেক্ষা বড়, শূন্য অপেক্ষা বড়, শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। যেমন আমরা কি লিখতে পারি 1, 2, 3 ইত্যাদি। স্বাভাবিক সংখ্যা ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার। শূন্য অপেক্ষা বড়, এখানে 1 এর শেষ 1 থেকে 0 থেকে বড় 1, 2, 3, 4 ইত্যাদি অসংখ্য হতে পারে। এইগুলো বলা হয় স্বাভাবিক সংখ্যা, ইংরেজি বলা ন্যাচারাল নাম্বার। এই আমাদের স্বাভাবিক সংখ্যা হয়ে গেল। এরপরে আছে আমাদের পরবর্তী টপিকস সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা বলতে কি বোঝায়? দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু যদি এক হয় তাহলে তাদের পরস্পরকে সহমৌলিক সংখ্যা বলা হয়। দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু এক হলে ওই সমস্ত সংখ্যাকে কি বলা হয়? সহমৌলিক সংখ্যা বলা হয়। সংখ্যাটা তোমাদের আমি লিখে দিচ্ছি, দেখো। দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু গসাগু 1 হলে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলে। দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু যদি এক হয় এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয়। যেমন 6 ও 35 পরস্পরের সহমৌলিক। এদের গসাগু 1 কে হয় যদি আমরা এখানে দেখাই 5, 6, 30, 5, 6, 5, 5, 1, 5, 5, 5, 0। এই এখানে আমাদের গসাগু 1। তাইলে আমরা এখানে সংখ্যার মধ্যে আমরা কি বললাম? দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু। এখানে 6 এবং 35 পরস্পরের সহমৌলিক। কি হলো? আমরা গসাগু করে দেখলাম যে এখানে উত্তরটা 1 হয়। এই যে এখানে 1 হলো। 1 হওয়ার কারণেই 6 এবং 35 পরস্পরের সহমৌলিক সংখ্যা। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো সহমৌলিক সংখ্যা। এরকম করে যে কোনো আমরা স্বাভাবিক সংখ্যার গসাগু যদি এক হয়ে যায় তাহলে
সেই সংখ্যা দুইটা পরস্পরের সহমৌলিক হবে, এটা খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের আছে, তাহলে আমাদের স্বাভাবিক সংখ্যা হয়ে গেল, সহমৌলিক হয়ে গেল, এরপর আছে পূর্ণ সংখ্যা। এটাকে বলা হয় ইংরেজিতে বলা হয় ইন্টিগ্রাল। আমরা ইন্টিগ্রাল বলতে স্বাভাবিক সংখ্যা, আমরা পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি? পূর্ণ সংখ্যা বলতে বোঝায় শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। পূর্ণ সংখ্যাটা হলো শূন্য সহ, শূন্য থাকবে, ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা, ইংরেজিতে বলা হয় ইন্টিগ্রাল। দেখো সংখ্যাটা তোমাদের লিখে দিচ্ছি, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আমরা উদাহরণ দিতে পারি, যেমন -3, -2, -1, 0, 1, 2, 3 ইত্যাদি। তাহলে আমরা সংখ্যার সাথে আমাদের উদাহরণ মিল আছে কিনা এটা দেখতে হবে। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। শূন্য আছে এখানে, -3, -2, -1 আছে, আবার এখানে প্লাস শূন্য দিতে, প্লাস থাকলে প্লাস দিতে হয় না, +1, +2, +3 ইত্যাদিকে এই সমস্ত সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। নিশ্চয়ই আমরা পূর্ণ সংখ্যাটা বুঝতে পারলাম। শূন্য থাকবে, পাশাপাশি আমাদের মাইনাস মানগুলো থাকবে, প্লাস মানগুলো থাকবে। এই জাতীয় সংখ্যাকে, সকল জিনিসকে মিলে আমরা সেই সংখ্যাটা সংজ্ঞায়িত করতে পারি পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের পূর্ণ সংখ্যাটা হয়ে গেল। এরপর আছে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ফ্র্যাকশনাল নাম্বার। ভগ্নাংশ সংখ্যা বলতে আমরা কি বুঝি? ভগ্নাংশ p/q আকারের কোন সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলা হয়। p/q আকারের কোন সংখ্যাকে p/q আকারের p/q আকারের কোন সংখ্যাকে, এটাকে আমরা ধরবো সাধারণ। p/q আকারের কোন সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা সাধারণ ভগ্নাংশ সংখ্যা বা সংক্ষেপে ভগ্নাংশ বলে। ভগ্নাংশ সংখ্যা অথবা আমরা কি বলতে পারি? ভগ্নাংশ বলতে পারি। তবে এখানে দুইটা শর্ত আছে। শর্তটা হলো যে q এর মান 0 হতে পারবে না এবং q এর মান 1 হতে পারবে না। এই দুটো শর্ত ভগ্নাংশ সংখ্যা শর্ত। q এর মান কখনো 0 হতে পারবে না এবং q কখনো 1 হতে পারবে না। যেমন আমরা এখানে উদাহরণ দিতে পারি 1/2, 3/2 ইত্যাদি। আমরা এখানে সংজ্ঞায় বললাম p/q। p হলো উপরে থাকে লব, নিচে থাকে হর। তো লব বাই হর মিলে একটা ভগ্নাংশ হয়। শর্তের মধ্যে বলা হয়েছিল যে q 0 হতে পারবে না। যদি q 0 হয়, যেমন আমরা যদি p 2 ধরি, তাহলে 2/0 মানে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত কোন সংজ্ঞায়িত করা যায় না, তার সেটা ভগ্নাংশ হতে পারে না। আবার যদি q মান 1 হতে পারে না। যদি 1 হয় 3/2, সরি যদি এমন হয় 1 হতে পারবে না, যদি আমরা এখানে দেখাই
পি ধরলাম 3 আর কিউ ধরলাম 1, তো 1 তো কোনো এখানে 1 তো দিলে হয় না, দিলে হয় 3 হয়। 3 তো কখনো ভগ্নাংশ হতে পারে না। যার কারণে আমাদের এই শর্তটা আমাদের অবশ্যই মাস্টলি মনে রাখতে হবে যে কিউ এর মান পি বাই কিউ এমন আকারে থাকলে সেটা ভগ্নাংশ হয়। তাহলে পি বাই কিউ আর কিউ মান যদি 1 হয়, 1 হতে পারবে না, কারণ 1 হয়ে গেলে 3 হয়, 3 তো ভগ্নাংশ হতে পারে না। আর যদি এখানে কিউ মান 0 হয়, পি বাই 0 মানে পি বাই 0 মানে 3 বাই 0, 3 বাই 0 এটাকে বলা হয় অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, তাহলে এই শর্তটা মনে রাখতে হবে। কিউ মান 0 হতে পারবে না, কিউ মান 1 হতে পারবে না, যেমন 1/2, 3/2 ইত্যাদিকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। এই ভগ্নাংশ সংখ্যা কয়েক ধরনের আছে, একটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, আর একটা আছে অপ্রকৃত ভগ্নাংশ। তো এখন আমাদের কখন প্রকৃত হবে কখন অপ্রকৃত হবে মনে রাখতে হবে। আমি একটু তোমাদের মুছে দেই। ভগ্নাংশ সংখ্যার মধ্যে একটা আছে আমাদের প্রকৃত এবং একটা আছে অপ্রকৃত। আমরা কখন প্রকৃত বলবো আর কখন অপ্রকৃত বলবো এটা আমাদের পরিষ্কার করে মনে রাখতে হবে। পি বাই কিউ এর মধ্যে যখন পি থেকে যখন কিউ মানটা যখন বড় হবে, যখন পি থেকে কিউ বড় হবে তখন সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ যেমন পি থেকে মানে লব থেকে যখন হর যখন বড় হবে সেটা হবে প্রকৃত, যেমন আমরা বলতে পারি 1/2, 2/3 ইত্যাদি। এই জাতীয় সংখ্যারে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। আমরা জানি যে পি বাই কিউ আকারের কোন সংখ্যা হলো ভগ্নাংশ। এখন যদি লবের থেকে হর যদি বড় হয়, পি হলো লব, উপর অংশকে বলা লব, নিচেরটাকে বলা হর, সেই ক্ষেত্রে যখন পি থেকে যখন কিউটা বড় হবে সেটাকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ। যেমন এখানে উপরে 1 নিচে 2, 1 থেকে 2 বড়, আবার 2 থেকে 3 বড়, মানে লব থেকে হর বড়, এই জাতীয় সংখ্যারে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। আর একটা বিষয়, যখন অপ্রকৃত আমরা কখন বলবো, আমরা নিচে লিখে দেই অপ্রকৃত আমরা কখন বলবো, যখন পি বাই কিউ এর মধ্যে যখন পি বড় হবে তখন সেটাকে আমরা কি বলবো, অপ্রকৃত ভগ্নাংশ। যখন আমাদের লব বড় হবে, হরের থেকে যখন লব বড় হবে তখন হবে অপ্রকৃত ভগ্নাংশ। আমরা যদি উদাহরণ দেই তাহলে কি উদাহরণ দিতে পারি, যেমন 3/2, লব বড় হয়ে গেল 3/2, আর কি লিখতে পারি 4/3 ইত্যাদি। অপ্রকৃত ভগ্নাংশ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা অনেক সময় আমরা এলোমেলো করে ফেলি। এটা তোমাদেরকে আমি আরেকটু মনে রাখার জন্য, সহজ করার জন্য আবার বলতেছি যে লব বাই হরের সমন্বয়ে ভগ্নাংশ হয়। যখন লব যখন বড় হবে, হরের থেকে লব যখন বড় হবে তখন সেটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। 3/2 নিশ্চয়ই উপরটা হলো লব, নিচেরটা হর, উপরটা লব, তাহলে এখানে 3 হলো বড়, 2 হলো ছোট, লব বড়, তখন হবে অপ্রকৃত। আর যখন আমাদের হর যখন বড় হবে তখন হবে প্রকৃত ভগ্নাংশ। তোমরা এইগুলো একটু খেয়াল করবা, খেয়াল করলে হবে। তাহলে আমরা জানলাম ভগ্নাংশটা কি জিনিস জানলাম, তারপরে জানলাম প্রকৃত ভগ্নাংশ কি জিনিস, তারপরে জানলাম অপ্রকৃত ভগ্নাংশটা কি জিনিস। এগুলি একটু প্র্যাকটিস করবা, খেয়াল করলে তোমরা সহজেই বুঝতে পারবা, কোনো সমস্যা আশা করি হবে না। তাহলে আমাদের এই ভগ্নাংশটা হয়ে গেল। এরপর আছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা ইংরেজিতে বলা হয় রেশনাল নাম্বার। মূলদ সংখ্যা এটা ভালো করে মনে রাখতে হবে।
মূলত সংখ্যা হলো পি বাই কিউ আকারের সংখ্যাকেই মূলত সংখ্যা বলে। আর একটা সংখ্যা আছে, আমরা এই সংখ্যাটা লিখে দিই। পি বাই কিউ আকারের কোন সংখ্যাকে মূলত সংখ্যা বলা হয়। পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলত সংখ্যা বলে। এখানে আমাদের শর্ত আছে, শর্ত মনে রাখতে হবে। মূলত সংখ্যার শর্ত এখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা হবে। পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ কখনো শূন্য হতে পারবে না, এই শর্তটা মনে রাখতে হবে। পি বাই কিউ আকারের সংখ্যাকে বলা হবে মূলত সংখ্যা, এবং শর্তের মধ্যে আছে যে পি ও কিউ পূর্ণ সংখ্যা হবে এবং কিউর মান শূন্য হতে পারবে না, কারণ কিউ শূন্য হয়ে গেলে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। এটা ইতিমধ্যে আমরা এর আগে দেখছি যে কিউ কখনো শূন্য হতে পারবে না। যেমন আমরা এখানে আরেকটা উদাহরণ পরে আমরা উদাহরণ দিলে আরো বেশি সংখ্যাটা দিলে ভালো হবে। যেমন আমরা জানি সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ, আর একটা সংখ্যার মধ্যে এটা সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই মূলত সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই মূলত সংখ্যা। যেমন আমরা এখানে উদাহরণ দিতে পারি, যেমন 3/1 কি হয় 3, আর ভগ্নাংশ এখানে আমরা লিখতে পারি এবং 11/2, এটা ভাগ করলে 5.5, ভাগ করলে 5.5 হয়ে যায়। আমরা একটু খেয়াল করি যে এখানে মূলত সংখ্যাটা যে রেশনাল নাম্বারটা এখানে কি হচ্ছে, এটা পরিষ্কার করে যদি আমরা দেখি বা একটু বুঝি তাহলে একটু ক্লিয়ার হয় যে রেশনাল নাম্বারটা মূলত সংখ্যাটা মূলত কি জিনিস, যে পি বাই কিউ আকারের সংখ্যাকে আমরা বলি মূলত সংখ্যা। আর শর্ত এখানে আমরা বলছি যে পি ও কিউ পূর্ণ সংখ্যা হতে হবে এবং কিউর মান শূন্য হতে পারবে না, এটা পরিষ্কার করে মনে রাখতে হবে। আরেকটা সংখ্যা দিলাম যে সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই মূলত সংখ্যা। 3/1 পি বাই কিউ আকারে হয়ে গেল, এখানে 3/1 আমরা 3 লিখতে পারি, 3 এটা পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ 11/2 ভাগ করলে 5.5, তাহলে এটা ভগ্নাংশ হয়ে গেল 11/2 ভগ্নাংশ, এটা ভাগ করলে 5.5। তাইলে আমাদের সংখ্যার সাথে উদাহরণ মিলে গেল, সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশের মূলত সংখ্যা এবং পি বাই কিউ আকারের সংখ্যাকে বলা হয় মূলত সংখ্যা। এই আমাদের মূলত সংখ্যা হয়ে গেল। মনে রাখতে হবে যে সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ কেই বলা হয় মূলত সংখ্যা, এবং যাকে পি বাই কিউ আকারের সংখ্যা হয় ভগ্নাংশ হয় সেগুলি মূলত সংখ্যা। এরপর আমরা চলে যাব অমূলত সংখ্যা। অমূলত সংখ্যা ইংরেজিতে বলা হয় ইরেশনাল নাম্বার। ইংরেজিতে বলা হয় ইরেশনাল নাম্বার। এটা মানে এটা উল্টা, যে অমূলত সংখ্যাটা হলো যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে বলা হয় অমূলত সংখ্যা। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেই সংখ্যাকে অমূলত সংখ্যা বলা হয়। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলত সংখ্যা বলে। অমূলত সংখ্যা বলে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলত সংখ্যা বলে। এখানে অমূলত এবং মূলতের শর্ত কিন্তু একই। এখানে শর্তটা হবে, শর্তের মধ্যে বলছিলাম যে পি ও কিউ কি হবে, পূর্ণ সংখ্যা হইতে হবে, এবং বলছিলাম যে কিউ এর মান শূন্য হতে পারবে না।
মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা একই শর্ত, পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ এর মান শূন্য হতে পারবে না। কিন্তু এখানে সংখ্যা বলছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, তাদেরকে বলা হবে অমূল সংখ্যা। অমূল সংখ্যা আমরা আরেকটা ভাবে বলতে পারি পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল। পূর্ণ সংখ্যা নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। এই সংখ্যাটা আমি একটু তোমাদের এখানে একটু বুঝাই দিই গ্যাপে উপরে। যেমন অমূলদ সংখ্যার উদাহরণটা আমি তোমাদের বলে দিচ্ছি যে পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি এটা আগে বোঝো যে পূর্ণ সংখ্যা কোনগুলি। পূর্ণ সংখ্যা এখানে পূর্ণ সংখ্যা না, এখানে পূর্ণ বর্গ হবে। এখানে পূর্ণ বর্গ নয়, তাহলে পূর্ণ বর্গ কারা? পূর্ণ সংখ্যা যেমন 1 স্কয়ার বা 1, 2 স্কয়ার 4, 3 স্কয়ার বা 9, এগুলি হলো পূর্ণ বর্গ। তাহলে পূর্ণ বর্গ নয় কি? পূর্ণ বর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটা অমূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যা। তাহলে পূর্ণ বর্গ কারা কারা? পূর্ণ বর্গ হলো 1 স্কয়ার বর্গ করলে হবে 1, 2 স্কয়ার বর্গ করলে 4, 3 স্কয়ার বর্গ করলে হবে 9। তাহলে পূর্ণ বর্গ এগুলো পূর্ণ বর্গ। তাহলে পূর্ণ বর্গ নয় কি? যেমন 1 এবং 4 এর মধ্যে সংখ্যা কে কে আছে? 2, 3, এগুলি বর্গমূল। যে কোনো স্বাভাবিক পূর্ণ বর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যা বর্গমূল। তাহলে এখানে 2, 3, এখানে কত? 4 থেকে 9 এর মধ্যে কে আছে? এগুলি পূর্ণবর্গ নয়। 5, 6, 7, 8। তাহলে সংখ্যার সাথে আমাদের মিল আছে কিনা? পূর্ণবর্গ হলো এগুলি পূর্ণবর্গ। পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ নয় কারা? 2, 3, 5, 6, 7, 8। তাহলে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যা বর্গ। যেমন 2 পূর্ণবর্গ নয়, তাহলে এখানে এই √2 √2 একটা অমূলদ সংখ্যা। √2 আমাদের কি হয়ে গেল? একটা অমূলদ সংখ্যা। √2 এর ভাঙালে হয় 1.4142 ইত্যাদি। কিংবা তার ভগ্নাংশ। ভগ্নাংশ বলতে আমরা এখানে যেমন বলতে পারি এখানে √5/2। তো √5/2 ক্যালকুলেট করলে দেখো কত আসে আমাদের? ক্যালকুলেটর আসে 1.118 1.118 ইত্যাদি। অনেক আরো বড় সংখ্যা আসছে আমাদের। তাহলে এখন আমরা এই সংখ্যাটা একটু পরিষ্কার করে আমাদের বুঝতে হবে যে আমরা এখানে কি সংখ্যাটা বললাম। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অমূলদ সংখ্যাটা। যে আমরা এখানে বলছি যে পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ কারা কারাকে দেখতে হবে। পূর্ণবর্গ হলো 1 স্কয়ার 1, 2 স্কয়ার 4, 3 স্কয়ার 9। তাহলে 1 এবং 4 এর মধ্যে সংখ্যা বাকি আছে কি? 2, 3। এগুলিকে বলা হয় পূর্ণবর্গ নয়। এগুলি তাহলে এগুলির বর্গমূল। এগুলি বর্গমূলকে বলা হয় অমূলদ সংখ্যা। এবং তার ভগ্নাংশ √2/3 লিখতে পারতাম। তাহলে √5 এখানে আমাদের পূর্ণবর্গ নয়। তাহলে √5/2 ভাগ করলে 1.188 আর অনেক সংখ্যা আছে। তাহলে এই যে সংখ্যাকে বলা হবে অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় এবং তার ভগ্নাংশ এইগুলোকে বলা হবে অমূলদ সংখ্যা। ইংরেজিতে বলা হয় ইরেশনাল নাম্বার। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিন্তু করতেছি কি? বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস করতেছি, ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বার। তাহলে আমাদের অমূলদ সংখ্যা হয়ে গেল। এরপরে আমাদের আছে দশমিক ভগ্নাংশ সংখ্যা। দশমিক ভগ্নাংশ সংখ্যা
দশমিক ভগ্নাংশকে বলা হয় ডেসিমেল ফ্র্যাকশনাল নাম্বার। ডেসিমেল ফ্র্যাকশনাল নাম্বার দশমিক ভগ্নাংশ সংখ্যা। মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে তাদেরকে দশমিক ভগ্নাংশ বলে। মূলদ সংখ্যা অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে তাদেরকে দশমিক ভগ্নাংশ বলে। যেমন আমরা এখানে বলতে পারি 3 লিখতে পারি 3.0। এই মূলদ সংখ্যাটা আমরা দশমিক দিয়ে প্রকাশ করলাম, তাহলে এটা কি হয়ে গেল? এটা দশমিক ভগ্নাংশ হয়ে গেল। এবং আমরা অমূলদ সংখ্যার কথা বলতে গেলে আমরা বলতে পারি যেমন √3 1.7320 ইত্যাদি। √3 এর ক্যালকুলেশন করলে যা হয় 1.7320 ইত্যাদি এমন সংখ্যা হতে পারে। তাহলে এই জাতীয় সংখ্যা আমরা কি বলবো? দশমিক ভগ্নাংশ বলবো। মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা 3 সমান 3.0 এটাকে ক্যালকুলেশন করলে আমরা আগের মতো হয়ে যায়। তাহলে এটা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা √3। এই জাতীয় সংখ্যাকে বলা হবে কি? দশমিক ভগ্নাংশ। সংখ্যার পরে দশমিক থাকবে, তো সংখ্যার পর দশমিক থাকলে আমরা বলতে পারি দশমিক ভগ্নাংশ সংখ্যা। দশমিক ভগ্নাংশ সংখ্যা কয়েক ধরনের আছে, তার মধ্যে আছে সসীম দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশের মধ্যে অনেক ধরনের আমাদের ভগ্নাংশ সংখ্যা দশমিক ভগ্নাংশ আছে, তার মধ্যে আছে সসীম দশমিক ভগ্নাংশ। কি আমরা এখন দেখো সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ। সসীম বলতে আমরা বুঝি নির্দিষ্ট, মানে দশমিকের পরে যখন আমাদের নির্দিষ্ট পরিমাণ সংখ্যা থাকবে সেই জাতীয় ভগ্নাংশকে বলা হবে সসীম দশমিক ভগ্নাংশ। তা আমরা সংখ্যাটা লিখলে ওইটা ক্লিয়ার হবে। দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে, অঙ্ক সংখ্যা সসীম হলে বা নির্দিষ্ট হলে এদেরকে সসীম দশমিক ভগ্নাংশ বলে। দশমিকের পরে সংখ্যাগুলি সীমিত থাকবে, 0.52 0.839 ইত্যাদি ইত্যাদি। দশমিকের পরে আমাদের বিন্দুগুলো নির্দিষ্ট, মানে সংখ্যা 2টা আছে। দশমিকের পরে সংখ্যা 3টা আছে। দশমিকের পরে এই জাতীয় সংখ্যা থাকলে, সসীম নির্দিষ্ট থাকলে তাদেরকে আমরা বলতে পারি সসীম দশমিক ভগ্নাংশ। এই একটা হয়ে গেল। এরপরে আমাদের দশমিক ভগ্নাংশের আরো আছে অসীম দশমিক ভগ্নাংশ। আমরা এটা মুছে দিই। অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ যে সংখ্যায়, যে দশমিক ভগ্নাংশে দশমিকের পরে সংখ্যাগুলি অসীম থাকবে, নির্দিষ্ট থাকবে না, তাদেরকে বলা হবে অসীম দশমিক ভগ্নাংশ। যেটা আমরা তোমাদের লিখে দিচ্ছি। দশমিক বিন্দুর পরে
অঙ্ক সংখ্যা অসীম হলে এদেরকে অসীম দশমিক ভগ্নাংশ বলে। দশমিকের পরে অঙ্ক সংখ্যা আমাদের অসীম থাকবে। যেমন আমরা উদাহরণ দিতে পারি √3, 1.732, অনেক সংখ্যা এখানে আছে। তাহলে এটা কি হয়ে গেল? অসীম দশমিক ভগ্নাংশ। দশমিকের পরে সংখ্যাগুলি নির্দিষ্ট থাকবে না, অনেক থাকবে। এই জাতীয় ভগ্নাংশকে বলা হবে, এই জাতীয় ভগ্নাংশকে বলা হবে অসীম দশমিক ভগ্নাংশ। এমসিকিউ তোমার থাকবে, এরকম উদাহরণ দেওয়া থাকলে তখন তুমি বলবা যে কোনটা অসীম কোনটা সসীম, উদাহরণ দেখে বুঝতে পারবা। এরপর আছে আবার অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত দশমিক ভগ্নাংশ আবৃত করা থাকবে। আবৃত মানে সংখ্যাগুলি বারবার আসবে কিন্তু উপরে চিহ্ন দেওয়া থাকবে, এটাকে বলা হয় পুনঃপুনিক। যেটা বারবার আসে এটাকে বলা হয় আবৃত বলা হয়। যেটা বারবার আসবে, পুনঃবার আসবে, সংখ্যার উপরে দশমিক দেওয়া থাকবে, ওগুলো বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পরে কিছু অঙ্কের পুনরাবৃত্তি হলে তাদেরকে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলে। দশমিক বিন্দুর পরে কিছু অঙ্কের পুনরাবৃত্তি হবে, এটা হলো মূল কথা, পুনরাবৃত্তি হবে। যেমন 5.1642, এখানে 642, এগুলি বারবার আসবে। যেগুলি বারবার যে কোনো উদাহরণ এখানে হতে পারে। যেটা দশমিক বিন্দু দেখা যায়, আমরা ক্যালকুলেশন যখন করব তখন দেখবো যে 1642 আবার আসলো 642, আবার আসলো 642, বারবার আসে বিধায় আমরা 6 এর উপরে পুনঃপুনিক দিলাম, এটাকে বলা পুনঃপুনিক। আবার 2 এর পুনঃপুনিক, এটা বুঝাইলো সংখ্যা এখানে 3টা কিন্তু আমরা 2 সংখ্যার পুনঃপুনিক দিলাম, মাঝখানটা না দিলেও হবে। এই যে বারবার সংখ্যাগুলো আসলো 642, এই যে ভগ্নাংশকে বলা হবে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। দশমিক বিন্দুর পরে যখন অঙ্কগুলি বারবার আসবে ওইগুলোকে বলা হবে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এরপর একটা আমাদের আছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। অসীম অনাবৃত, অনাবৃত মানে যেটা বারবার আসবে না। অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। দশমিক বিন্দুর পরে যে সংখ্যাগুলি বারবার আসবে না সেগুলোকে বলা হয় অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। অঙ্কগুলোর সোজা কথা মনে রাখতে হবে, সহজ কথা বলতে হবে আমরা, অঙ্কগুলোর পুনরাবৃত্তি হবে না, পুনরাবৃত্তি হবে না, তাদেরকে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলে। অঙ্কগুলো কি হবে না? পুনরাবৃত্তি হবে না, তাদেরকেই বলা হবে অনাবৃত দশমিক ভগ্নাংশ। যেমন আমরা উদাহরণ দিতে পারি 0.5238 9,
ইত্যাদি। এই যে সংখ্যা, এখানে কোনো পুনরাবৃত্তি নাই, ইত্যাদি। যেহেতু অসীম, অসীম বিধি এখানে আমরা ডট ছেড়ে দিলাম যে এখানে আরো অনেক এরকম সংখ্যা আসবে, তবে সেখানে কোনো এই সংখ্যাগুলির কোনো পুনরাবৃত্তি হবে না। 0.52389 ডট ডট ডট, মানে আরো অনেক সংখ্যা আছে। সংখ্যা আছে বিধেই তো আমরা এখানে নাম দিলাম যে অসীম। অসীম মানে দশমিকের পরে অনেক সংখ্যা থাকবে, অনাবৃত্ত মানে সেখানে সংখ্যার কোনো পুনঃপুনিক হবে না। এই হলো আমাদের দশমিক ভগ্নাংশ সংখ্যা। তাহলে দশমিক ভগ্নাংশ সংখ্যা অনেক ধরনের, সেগুলো কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে। যদি প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না। এগুলো আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে যে কোনটা আমাদের অনাবৃত, কোনটা আবৃত, এগুলো ভালো করে আমাদের খেয়াল করতে হবে, তাহলে বেশি আর সমস্যা হবে না। এখন আমরা দেখব বাস্তব সংখ্যা বলতে আমরা কি বুঝি। ইংরেজিতে বলা হয় রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যা সকল মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। আমরা মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা, রেশনাল এবং ইরেশনাল নাম্বার আলোচনা করেছিলাম, এর আগে আলোচনা করলাম। এখন বাস্তব সংখ্যা ইংরেজিতে বলা হয় রিয়েল নাম্বার। সকল মূলত সংখ্যা ও অমূলত সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে। সকল মূলত সংখ্যা সকল মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। সকল মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। আমরা যেমন উদাহরণ দিব, যেমন 0 +-1 +-2 ইত্যাদি। এইটা এক ধরনের, এগুলো সব বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার মধ্যে ভগ্নাংশ সংখ্যা আছে যে +-1/2 +-3/2, এগুলোকে আমরা বাস্তব সংখ্যা বলবো। আবার বাস্তব সংখ্যার মধ্যে আছে যেমন √2 √3 ইত্যাদি। এই জাতীয় সংখ্যাগুলো বাস্তব সংখ্যার আওতাভুক্ত হবে। আবার যেগুলো দশমিক ভগ্নাংশ 1.23, আবার আছে 4.23 পুনঃপুনিক, আবার আছে 4.238, এই জাতীয় সংখ্যাগুলো আমাদের সকল কিছু, এগুলো সবই বাস্তব সংখ্যা। তাহলে আমরা কি বললাম? রিয়েল নাম্বার, সকল মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। যেমন 0 +-1 +-2 ইত্যাদি, +half +-3/2 এগুলো বাস্তব সংখ্যা। √3 √5 √3 √8 ইত্যাদি বলা হয় বাস্তব সংখ্যা। 1.23 4.2 পুনঃপুনিক 3 পুনঃপুনিক এগুলো বাস্তব সংখ্যা। 4.238 ডট 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 ইত্যাদি অসীম সংখ্যা, ভগ্নাংশ, এগুলো বলা হয় বাস্তব সংখ্যা। এই আমাদের বাস্তব সংখ্যা মনে রাখতে হবে। সহজ, এটা কঠিন কিছু না, একটু ভালো করে দেখবা, মনোযোগ সহকারে তাকে হয়ে যাবো গা। এরপরে বাস্তব সংখ্যার পরে আমাদের কি আছে এখানে? ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যায় ইংরেজিতে বলা হয় পজিটিভ নাম্বার। পজিটিভ নাম্বার। ধনাত্মক বলতে বোঝায় পজিটিভ, যেটা আমরা বলি প্লাস। শূন্য থেকে বড়, শূন্য থেকে বড়, শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বা পজিটিভ বলে, ধনাত্মক সংখ্যা বলে। শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। যেমন আমরা বলতে পারি, যেমন 2 √2 ইত্যাদি। এর তোমাদের যে সংখ্যাগুলি দেওয়া আছে, ধনাত্মক সংখ্যা দেওয়া আছে, ঋণাত্মক সংখ্যা দেওয়া আছে, অঋণাত্মক সংখ্যা দেওয়া আছে, এর মধ্যে একটা সহজ আছে এখানে তোমাদের
লেখো, একটা একটা চিত্র আছে যেটাকে বলা হয় সংখ্যা রেখা। এটা একটু সময় খেয়াল করো যে এখানে মাঝখানে শূন্য, ডান দিকে এখানে +1 +2 +3, এদিকে আছে -1 -2 -3 ইত্যাদি। এটা একটা সংখ্যা রেখা। এই সংখ্যা রেখার মাঝখানে শূন্য, ডান দিকে +1 বাম দিকে -1। এখন সংখ্যার মধ্যে আমরা যে কথাটা বলছি যে শূন্য থেকে বড়, শূন্য থেকে বড় ডান দিকে সবগুলি বড়, শূন্য থেকে বড় যে ছোট সংখ্যা আছে সবগুলিকে বলা হবে ধনাত্মক সংখ্যা। তোমরা এই সংখ্যা রেখাটা খেয়াল করবে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। এই হলো আমাদের ধনাত্মক সংখ্যা, ইংরেজিতে বলা হয় পজিটিভ নাম্বার। শূন্য থেকে বড় যে মানগুলি থাকবে সেগুলি আমাদের ধনাত্মক সংখ্যা। এরপর আছে ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যার ইংরেজিতে বলা হয় নেগেটিভ নাম্বার। যাই হোক, ঋণাত্মক বলতে আমরা কি বুঝাই? সংখ্যা রেখা থেকে আমরা বলতে পারি শূন্য থেকে ছোট, শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে। শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। আমরা উদাহরণ দিলে কি দিতে পারি? উদাহরণ দিলে বলতে পারি -2 -√2 ইত্যাদি। সংখ্যা রেখা থেকেই আমরা বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হতে পারি। সংখ্যা রেখা থেকে আমরা কি বললাম? শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে। এরপরে আমাদের আছে ঋণাত্মক সংখ্যা থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা যে -2 -1 -3 এই জাতীয় সংখ্যাগুলি হলো ঋণাত্মক সংখ্যা। এরপর আছে অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক বলতে আমরা বুঝি কি? ঋণাত্মক নয়, শূন্য সহ। অঋণাত্মক হলো শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা। আমরা কিন্তু চিত্রের মধ্যে দেখাইছিলাম সংখ্যা রেখার মধ্যে যে মাঝখানে শূন্য থাকবে, ডান দিকের গুলি প্লাস, বাম দিকের গুলি মাইনাস। 0 1 2 3 -1 -2। এখন এই অঋণাত্মক বলতে আমরা বুঝি কোন কোন সংখ্যা আমরা দেখে দিতে পারি, যেমন 0 1 2 3 ইত্যাদি। এই জাতীয় সংখ্যাগুলিকে বলা হবে অঋণাত্মক সংখ্যা। তাই আমরা অঋণাত্মক সংখ্যার মধ্যে আমরা কি বললাম? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক মানে ঋণাত্মক হবে না, শূন্য সহ থাকবে। আর আগে আমরা ধনাত্মক ঋণাত্মক শূন্য থেকে বড় বলছিলাম, শূন্য থেকে ছোট বলছিলাম ঋণাত্মকের ক্ষেত্রে। আর অঋণাত্মক যখন বললাম তখন বললাম শূন্য থেকে বড় যে সংখ্যাগুলি সেই সংখ্যাগুলিকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করলাম, ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বার। এগুলি তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে অনেক কাজে দিবে। তোমরা এগুলি বারবার প্র্যাকটিস করবা। তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আশা করি তোমরা ভালোভাবে আজকের আমার লেকচারটা ভালো করে বুঝতে পারছো। আজকে বলতে থাক, আল্লাহ হাফেজ। তোমাদের সাথে আবার পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে, অন্য বিষয় নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।